আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর। আপনি আমার গ্রামের মেহমান, বড় হয়েছেন শহরে, উঁচা উঁচা দালানে বড় হয়েছেন, গাড়ি ঘোড়ায় চড়ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াইছেন। জানি না আমাকে এই সাদামাটা গ্রাম আপনার কেমন লাগছে। এ কি মুহূর্তে পর করে দিলেন? না না, আমি ওভাবে বলতে চাইনি। আমি জানি আপনি ওভাবে বলতে চান। আসলে কি জানেন, মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে। কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর দালান কোঠায় থাকতে পারে, দামি দামি গাড়িতে চড়তে পারে, আবার দেশ বিদেশ করতে পারে। কিন্তু মানুষ দুটো জিনিস কখনো পরিবর্তন করতে পারে না। প্রথমটা নিয়তি, দ্বিতীয়টা গন্তব্য। আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে। আপনি যেতে বাধ্য। আমার মা আপনার স্যার হিসাবে খুব পছন্দ করছে। ওই দিন ক্লাসে কইলেন না, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সুন্দর একটা মন থাকা, যেটা আপনার আছে। আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো তাহলে কতই না ভালো হতো। আপনি জানেন, আমার বাবা না ঠিক আপনার মতো আছে, সুন্দর একটা মন, কি সরল চাহনি। দাদি দাদি দাদি, কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? না এই যে আপনার লেগে একটু রান্না করে নিয়ে এলাম। কিন্তু দাদি তো প্রতিদিনই আমার জন্য রান্না করেন। তা তো করি, কিন্তু আপনার জন্য আনছি আমার হাতে রান্না, একটু খায় দেখেন না। আরে শুনি কখন আইলি? এই তো মাত্র আইছি দাদি, স্যারের লেগে অনেক শখ করে রান্না করে নিয়ে আসছি। ও ভালো করছো। আমার তো নিজের হাতে রান্না খাইতে খাইতে কিরম মুক্তি হয়ে গেছে গা। কি করুম কবই, আমার তো হাত মুঠে দুইটা, তবে নাতিরে বিয়া করাইলে আমার একজোড়া হাত বাড়তো। তো আপনার নাতির বিয়া করে দেন? বিয়ে তো করাইতে চাই, দেখোস না তোর সরি গ্রামে আসা ভালো মন্দ না খাইতে পারে কি মন দুঃখ হয়ে গেছে। তয় তোর মধ্যে এরকম ছাত্রী থাকলে আর চিন্তা নাই। কি সুন্দর খাওয়া খাদ্য রান্না করে নিয়ে আইছে। আরে লেখাপড়ার মর্ম যদি আগে বুঝতাম। দাদি এখনই তো খুব আবল তাবল কথা বলছো। ও আবুল তাবুল না, ও তরকারি বেশি বেশি করে আনছিস। আয় বোন আমরা ঘরে যাই। আপনার বাবা তুই এতদিন পরে বুঝি মার কথা মনে পড়লো। কেমন আছিস বাবা তুই? আছি, ভালো আছি। আবির কই? আবির বাবা, তুমি? আবির তুই তুই এখানে কিভাবে থাকিস? এখানে কি মানুষ থাকে? তুমি এভাবে কথা বলছো কেন বাবা? তুমিও তো একটা সময় এখানেই ছিলে, ইনফ্যাক্ট এখানেই বড় হয়েছো। হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তোর থাকি না, এখন তোর থাকার দরকার পড়ে। এত পর কি করে হয়ে গেলি তুই বাবা? তোর আব্বাজান মারা গেলেন, তার লাশটাও তুই একবার দেখতে নিলা। বাড়ি আসবো কেন মা? বাবাই তো আমাকে বলেছিলেন যে আমাকে আর দেখতে চান না কখন, সেই জন্য আমি আসিনি, আমি চলে গিয়েছি এখান থেকে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার হাইলি এডুকেটেড ছেলেকে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয়। ভেবেছিলাম মরার আগে আর তোর চেহারা আমি দেখতে পাবো না, আল্লাহ রহম করেছে। এসব সিম্প্যাথেটিক কথা বলো না তো মা। ওই চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিলেন দেখেই তো আমি আসছি। ওই স্কুলে কি না কি ঝামেলা হয়েছে, আর তুমিও না মা, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই, তারপর আমার ছেলেটাকে এখানে কেন আটকে রাখছো? তুমি 58 বছর বয়সে যেটা করতে পারোনি, তোমার ছেলে সেটা 28 বছর বয়সে করে দেখিয়েছে। ইউ শুড বি প্রাউড অফ ইউর সান। আর কে বলেছে এখানে কিছু নেই? এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই। এখানকার বাতাস, নদী, প্রকৃতি সবকিছু আমার আপন, এবং এগুলোই আমাকে আটকে রেখেছে। কবিতা দিয়ে জীবন চলে না, বেশ। যেই জীবনের শুরু আছে এবং শেষ আছে, সেই জীবন চালাতে হয় না, সেই জীবন চলেই যায়। বাবা তুই মুখ হাত ধুয়ে নে, আমি তোকে জন্য খাবার রেডি করি। যা যা। আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তোমার বাবা নেই, তোমার একমাত্র মা তো আবার ওনার ক্যান্সার। সো স্যাড। তো তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছো? মানে মানে বুঝলাম না। তোমরা ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি হও, সব কিছু করো খুব ধীরে সুস্থে, কিছু জিজ্ঞেস করলেই বলো কিছু বুঝলাম না। আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছো? তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আরে আমার অফিসের ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি, সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক, আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে। স্যার, আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে, সেটা ভালোবেসে করে, আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাইনি। বাহ, কথা তো বেশ ভালোই শিখেছো, ভালোই পারো। আমি জানি
তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ট্র্যাপে ফেলেছ এবং সেই জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। হ্যাঁ, এক, তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে। আর দুই, তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো তাহলে তোমার মার চিকিৎসা হবে না, মারা যাবে। আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবো। নো চয়েস ইজ ইয়ার্স। স্যার, টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে দেশে পাড়ি জমাতাম। আজকে আপনি আমার টাকা পয়সা আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না, তখন এই আপনি আমার বাহবা দিতেন, প্রশংসা করতেন। স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। তার থেকে অনেক দূরে চলে যাব। আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না, কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চড়া, যেটা দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না। আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে যেতে হবে। কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু বাবা, আমি শিলুকে ভালোবাসি। সব থেকে বড় কথা, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সে তো তোকে ভালোবাসে না, সে ভালোবাসে তোর টাকাকে। আমি নিজে যেয়ে কথা বলে আসছি। ওটা কখনোই সম্ভব না। শিলি খুব ভালো একটা মেয়ে। বাবা, ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দিবি। সার্ভিস দেওয়া বন্ধ করে দে, দেখবি যে আরেকজনের কাছে চলে গেছে। তো মা তো এমন ছিল না। মাও তো এই গ্রামের মেয়ে ছিল বাবা। কিন্তু বাবা, সবাই তো আর তোর মা না। তুই কেন বুঝতে পারছিস না? আমি আজ এই নিজ হাতে ওকে 50 লাখ টাকা চেক দিয়ে আসছি। বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি, কাল ওদের বাসা ফাঁকা পাবি। দেখ বাবা, তোর মা বেঁচে নেই, আমার একমাত্র সম্পদ তুই। যদি বাবাকে বাঁচাতে চাস, কালই আমার সঙ্গে যাবি। মা, তুমি কোনো চিন্তা করো না। এখন হয়তো আমরা খালি হাতে যাইতেছি, কিন্তু দেখো শহরে যে মনে বড় একটা চাকরি করবো, ভালো একটা বাসা নিব, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো, পরে তোমার সুস্থ করে ফেলাবো। কে আলাদিনের সেরাক পাইবি? মনে করো তাই পাইছি। কিন্তু আমি তো আলাদিনের সেরাক চাই না, আমি চাই রাজকুমার। যে রাজকুমার এসা সব শান্তিতে রাখতে পারবো তারে। সব রাজকুমারীর ভাগ্যে রাজকুমার